স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বর্তমান জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে আগামী বছরের 24 জানুয়ারি। আর আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিলেন যে এই 3 মাস মানে 27শে অক্টোবর থেকে 24শে জানুয়ারির মধ্যে পর্যন্ত 3 মাস সংসদ বহাল থাকলেও তা কোনো অধিবেশনে বসছে না এবং কোনো রকম নীতিগত সিদ্ধান্ত তারা নিচ্ছেন না। এই পর্যায়ে আমাদের সবারই প্রশ্ন যে নির্বাচনের দিনক্ষণটি তাহলে কবে আসলো এবং নির্বাচন ব্যবস্থাটিও আসলে কিরকম হলো, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। নির্বাচন কবে? আজকে কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও পিএসসি সাবেক চেয়ারম্যান ডক্টর সাদাত হোসাইন, আছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব ইকবাল সোবহান চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব জয়নুল আবেদিন। স্বাগত আপনাদের। ডক্টর সাদাত হোসাইন, আপনার কাছে জানতে চাইব যে সংসদীয় পদ্ধতিতে বিভিন্ন দেশে ক্ষমতার পালাবদল যেভাবে হয় তা পর্যবেক্ষণ করতে সচিবদের আজ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই দেখে থাকবেন। এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং আমাদের সচিবরা এ থেকে কি মেসেজ নিবেন? সচিবদের উপর মেইন উপদেশ কি থাকবে যে ইলেকশনটা সুষ্ঠুভাবে পরিচালনা করেন। এখন সচিবদেরকে যেটা বুঝতে হবে স্টেজে যে আসলে আমাদের বর্তমান ডিসপেন্সেশনে ইলেকশনের প্রভিশনসগুলি কি আছে, তো সেইটা তাদের জানার দরকার। এবং এটা আমি দেখেছি অনেকেই ঠিক বুঝেন না। আমি আলাপের সুবিধার জন্য এই ফ্রেমওয়ার্কটা একটু ব্যাখ্যা করতে চাই। আমাদের বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী 2014 সনের জানুয়ারি মাসে 24 তারিখ রাত 12টার সময় পার্লামেন্ট আপনি ভেঙে যাবে। ইট উইল স্ট্যান্ড ডিজলভ। এখানে কারো কোনো অর্ডার দিতে হবে না, কিছু করতে হবে না। এখন পার্লামেন্ট ভেঙে গেলে এক ধরনের ডিসপেন্সেশন হবে ইলেকশনের, আর একটা হলো যদি এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভাঙেন, অর্থাৎ পার্লামেন্ট বহাল রেখে নির্বাচন করলে এক ধরনের হবে, আর পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন করলে আরেক ধরনের হবে। পার্লামেন্ট যদি আপনি ভেঙে যায় তাহলে 3 মাসের, তার পরবর্তী 3 মাসের অর্থাৎ 90 দিনের মধ্যে, 3 মাসও অনেকে বলেন যে 3 মাস নয় 90 দিন, কারণ একদিন 2 দিন এদিক হতে পারে। 90 দিনের মধ্যে ইলেকশন করতে হবে। আর পার্লামেন্ট রেখে যদি ইলেকশন করার এরাদা প্রকাশ করেন অথবা অ্যারেঞ্জমেন্ট করেন, সেই ডিসপেন্সেশনে যান, তাহলে পার্লামেন্ট ভাঙার 90 দিনের মধ্যে, অর্থাৎ ধরেন 26শে অক্টোবর থেকে শুরু করে 24শে জানুয়ারির মধ্যে ইলেকশন করতে হবে। প্রধানমন্ত্রী আজকে সেটি বলেছেন না, প্রধানমন্ত্রী কিন্তু এই কথা পুরোপুরি বলেন নাই। এখানে প্রধানমন্ত্রী বলেছেন যে এরপরে পার্লামেন্টের সেশন বসবে না, পার্লামেন্ট ভেঙে যাবে, এই কথা কিন্তু বলেন না। এটা এখনো ওনার হাতে আছে। এই কখন ভাঙবেন এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। শুধু 24শে জানুয়ারি হয়ে গেলে আর এটা ওনার এখতিয়ার না। প্রধানমন্ত্রী এখতিয়ার এই কারণে যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করতে হয়। দুইটা ইয়েতে পার্লামেন্ট ভাঙে, একটা হলো আপনার বোধহয় 57-এ আর একটা হলো 72-তে। একটাতে প্রেসিডেন্ট ভাঙবে এটা বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রীর ডাইরেক্টলি নিতে হবে। আর একটাতে বলছে প্রেসিডেন্ট যদি মনে করেন যে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর আর কমান্ড নাই মেজরিটি, তাহলে তাও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে সেটা ভেঙে দেবে। রাইট। এখন ট্রিকি ইস্যু যেটা জয়নুল আবেদিন সাহেব হয়তো আমাদেরকে বলতে পারবেন, আমি এখানের মধ্যে এটা সলিউশন দেখিনি। সেটা হলো ধরেন ইলেকশন কমিশন তফসিল ডিক্লেয়ার করে দিল যে জানুয়ারি মাসের 18 তারিখে ইলেকশন হবে। পার্লামেন্ট কিন্তু আছে। যদি ইলেকশন কমিশন এখন তফসিল ডিক্লেয়ার করে ইলেকশন করে, পার্লামেন্ট তো থাকবে, এবং পার্লামেন্ট থাকা মানে প্রধানমন্ত্রীও থাকবে, মন্ত্রিসভাও থাকবে, সবকিছু থাকবে, যেমনি আছে এমনি থাকবে। এখন এটা আমি জানতে চাইবো বংশ যে 10ই জানুয়ারি যদি প্রধানমন্ত্রী বলেন যে আমি এবার পার্লামেন্ট ভাঙবো, না তাহলে কি হবে? এই জিনিসটা এই কনস্টিটিউশনে নাই। এটা কনস্টিটিউশনে নাই, কিন্তু কনস্টিটিউশনে আরেকটা ব্যাখ্যা এটা স্পষ্ট বলা আছে যে কোন সংসদ 5 বছরের বেশি ক্ষমতা থাকে না। সেটা তো আমি বললাম, প্রথমেই আপনাকে বললাম যে 24শে জানুয়ারির
বেশি থাকতে পারবে এবং না, এই লা রাইবা ফিহে। জি, কিন্তু আরেকটা ব্যাখ্যা কিন্তু যদি 10ই জানুয়ারি প্রধানমন্ত্রী ভেঙে দেন, 10ই জানুয়ারি প্রধানমন্ত্রী ভেঙে দিয়ে 90 দিন পরে ইলেকশনটা করতে পারবে না, উনার ইরাদা তাহলে উনার 27 অক্টোবরের মধ্যে জানাইতে হবে। না সেটা কোথায় আছে যে 27 অক্টোবরের মধ্যে এটা কোথাও নাই, এই কারণ কনস্টিটিউশনে এটা পার হইতে হবে, পার পাইতে পারবে না না, 5 বছর এটা একদিন। আপনি কনস্টিটিউশনে নাই, এটা ওনার কাছে আমি জানতে চাইবো, কারণ হি ইজ অ্যান এক্সপার্ট। এটা কোনো, এবং ইন্টারেস্টিং হলো এই ব্যাপারে কোনো কোর্টের উপরে ভার্ডিক্ট নাই, কারণ এই ব্যাপারে তো কেস টেস হয় নাই। যদি এখন যেটা হচ্ছে, প্রধানমন্ত্রী যেটা বলছেন, এখন একটা বিষয় আসবে যে ইলেকশন কমিশন যদি তফসিল ঘোষণা করে দেয়, এই ইলেকশন কমিশনের উপর এখন দায়িত্ব অনেক বেশি এসে যাচ্ছে। ইলেকশন কমিশন যদি ধরেন অক্টোবর মাসের 30 তারিখের দিকে বা যদি তফসিল ঘোষণা করে দেয় এই তফসিলে হবে, তাহলে কিন্তু ক্ষমতা, অনেকগুলি ক্ষমতা ইলেকশন কমিশনের কাছে নরমালি চলে যায়। সেই অবস্থায় এই সরকারের কি কি করণীয় থাকবে, এইটাও এখনো প্রপারলি বিধৃত হয়নি। এখন ইলেকশন কমিশনের ক্ষমতা তখন আসবে আরপিওর মাধ্যমে। আরপিও যদি ইলেকশন কমিশন করে, সেই আরপিওতে তারা কি কি জিনিস দিতে পারবে সেটা নির্ভর করবে ইলেকশন কমিশনের রিয়েল শক্তির উপরে, যেটা গ্রাম্য ভাষায় বলে, শব্দটা একটু শুনতে লাগবে, হ্যাডম। মানে ইলেকশন কমিশন যদি বলে যে আমরা এরকম করলাম, যে আপনি ইলেকশন করলে আর মন্ত্রী থাকতে পারবেন না, এটা কিন্তু করতে পারে ক্যান্ডিডেচারের এর মধ্যে। সেটা যদি উনারা পার করে নিতে পারেন, তখন তাদের এক ধরনের ক্ষমতা হবে, আর না হলে তারা বর্তমানে যেভাবে আছে এইভাবে থাকবে। ডক্টর সাদত হোসেন, আমরা আপনার কাছে আবার আসবো। আমি একটু অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আপনার কাছে জানতে চাইছি যে মানে 123 অনুচ্ছেদের যে 3 দফার ক না খ, সেই ক এবং খয়ের কোনটির উপর প্রাধান্য পাবে, সেটি এখন একটি আলোচ্য বিষয়। মানে যেটি ডক্টর সাদত হোসেন বলছিলেন যে উনি যদি 10 জানুয়ারি ক্ষমতা ছেড়ে দিয়ে সংসদ ভেঙে দিয়ে বলেন তার 90 দিন পরে ইলেকশন হবে, সেটার কোনো সুযোগ থাকছে কিনা, অ্যাডভোকেট জয়নাল আবেদীন আপনি যদি বলেন। ডক্টর সাদত সাহেব যেটা বলেছেন খুব যথার্থই বলেছেন। প্রধানমন্ত্রী আজকে হঠাৎ করে কিন্তু এই ঘোষণাটা দিয়েছেন। তিনি অবশ্য বলে আসছিলেন যে 25 অক্টোবর পর্যন্ত এই সংসদের মেয়াদ থাকবে। কিন্তু এই সংবিধানে প্রধানমন্ত্রী এইভাবে একটা ঘোষণা দেবেন, এটা কিন্তু সংবিধানের মধ্যে বলা নাই। আর যে কথাটা সাদত সাহেব বললেন, স্যার এই অংশটুকু বুঝতে পারলাম না, মানে সংবিধানে বলা নাই মানে প্রধানমন্ত্রী, সংবিধান এই ঘোষণাটা প্রধানমন্ত্রীকে দিতে হবে, এটা সংবিধান বলে দিয়েছে কি হবে। সংবিধানে পরিষ্কার বলে দিয়েছে যে মেয়াদ শেষের 90 দিনের মধ্যে নির্বাচন হবে। মেয়াদ শেষের 90 দিন, পার্লামেন্টের মেয়াদ শেষের 90 দিনের মধ্যে, 90 দিনের না মেয়াদ আগে মানে জি, মেয়াদ কতে আগে আছে, হ্যাঁ পূর্বে বহাল থাকলে আগে, বহাল ভেঙে থাকলে গেলে পরে। আগে, আর যদি কোনো অবস্থাতে যদি এই সংসদ ভেঙে যায়, তারপরে পরে 90 দিনের মধ্যে পরবর্তী 90 দিনের ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিন, আর এটা হলো অগ্রবর্তী 90। দুইটা জিনিস, একটা হচ্ছে মানে পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের আগে, অথবা পার্লামেন্ট ভেঙে যাওয়ার 90 দিনের পরে, এই দুইটা জিনিস। তো এখন এইখানে যে ঘোষণাটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটা দিয়েছেন যে আগামী 24শে জানুয়ারির মধ্যে নির্বাচন হবে, এবং এই সময়ের মধ্যে কোনো রকম কোনো পার্লামেন্ট বসবে না। তার ঘোষণাটা আগামী 24 জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা তিনি বলেন নাই। উনি কি বলেছেন আগামী 24 এর মধ্যে নির্বাচন হবে, সেটা বলেন না। বলছে এই সময়ের মধ্যে কোনো মানে সংসদ বসবে না, সংসদ বসবে না, এই তো কথা। তো এখন এইটাকে যদি আমরা ব্যাখ্যা করি যে তাইলে মানে তার কথা মতো যে সংসদ বসবে না, তার অর্থ এই যে নির্বাচন হবে না, নির্বাচন হবে না। যে কথাটা আমাদের সাদত সাহেব যে কথাটা বললেন, যে সংবিধানে আবার বলা রয়েছে কোনো অবস্থায় যদি মেয়াদ শেষের আগে যদি সংবিধান মানে পার্লামেন্ট ভেঙে দেন, সেই ক্ষেত্রে 90 দিন পরে। এই প্রশ্নটা কিন্তু আজকে এই সংবিধানের মধ্যে একটা সন্দেহ থেকেই গেল যে মাননীয় প্রধানমন্ত্রী এই মানে 24শে জানুয়ারির আগে, অর্থাৎ 1 জানুয়ারি যদি সংসদ ভেঙে দেন,
না, উনি ভেঙে দিতে পারবেন না। 27 অক্টোবরের মধ্যে ওনার যদি ওই 90 দিন পরে ইলেকশন করতে হয় তাহলে 27 অক্টোবরের ভেঙে মধ্যে দিতে পারবেন না এই কথা তো এখানে বলা নাই, আপনি দেখেন না, এই কথা তো বলা আছে যে পার্লামেন্ট তো 5 কারণে পার্লামেন্ট তো 5 বছরের বেশি থাকতে হবে না। ভাঙিয়ে যাইবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে পার্লামেন্ট তো 5 বছরের বেশি থাকবে না। মন্ত্রী পার্লামেন্ট তো থাকবে না, ভেঙে দিলে তার পার্লামেন্ট থাকছে না। সরকার থাকছেন সেই একই সরকার তো থাকবেন বা আজীবনকাল, তার কারণ হলো সরকার আজীবনকাল থাকবেন এই কথা তো সুরঞ্জিত বাবুও বলছেন এবং মন্ত্রী সাহেবরা বলছেন, সংবিধান মধ্যেও আছেন যে পরবর্তী পরবর্তী উত্তরাধিকার প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন। আমি একটু জনাব ইকবাল সুমন চৌধুরী আপনার কাছে জানবো যে এই ধরনের কনফিউশন কিন্তু হচ্ছে আসলে, যে আসলে প্রধানমন্ত্রীর এই যে 24শে জানুয়ারির মধ্যে সংসদ এরকম থাকা, এটা যে আসলে নির্বাচনের তারিখটি কবে হবে তিনি কি বুঝাতে চেয়েছেন আপনি যদি একটু বলেন। প্রধানমন্ত্রী বারবার একটি কথা বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন সংবিধানে কি আছে সেটা আমরা যদি জানি, সংবিধানে দুটোই আছে। একটি হলো যে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, মেয়াদ শেষ হলে পরে সংবিধান ভাঙার আর কোনো সংসদ ভাঙার কোনো প্রশ্ন আসবে না, তখন অটোমেটিক্যালি সংসদ ডিসলভ বলে গণ্য হবে এবং তার 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হলো একটি অপশন, সাংবিধানিক একটি অপশন। আরেকটি হলো যে সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে যে কোনো একদিন নির্বাচন হতে পারে। প্রধানমন্ত্রী আজকে যেটি বলেছেন, তিনি কবে নির্বাচন হবে বা সংসদ ভেঙে দেওয়া হবে বা সংসদ থাকবে না কিছুই উনি বলেননি। উনি শুধু বলেছেন সেটি হলো যে এই যেদিন থেকে সংবিধানের যেটা বলা আছে যে 90 দিনের মধ্যে নির্বাচন, সেই পিরিয়ডটিতে সংসদ বসবে না, এটি তিনি শুধু বলেছেন। তিনি কিন্তু নির্বাচনের কথা বলেননি যে ডিসেম্বরে হবে বা জানুয়ারিতে হবে, কিছুই তিনি বলেননি। এবং আমরা জানি যে 12ই সেপ্টেম্বর এই মাসের পার্লামেন্টের সেশন শুরু হবে এবং সেই পার্লামেন্টের সেশনে তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন, বান কি মুন যখন তাকে টেলিফোন করেছিলেন তিনি কিন্তু সেখানে বলেছেন যে বিরোধী দল থেকে যদি এই বিষয় নিয়ে নির্বাচন, সংবিধান সংশোধনী ইত্যাদি বিষয় নিয়ে যদি কোনো প্রস্তাব বা তাদের কোনো আলোচনার প্রস্তাব থাকে সেটি তারা পার্লামেন্টে আনতে পারেন এবং সেইটা তারা ওয়েলকাম জানাবেন, স্বাগত জানাবেন, এটি তিনি বলেছেন। এখন বিরোধী দল পার্লামেন্টে যাবেন কিনা এবং সেখানে কোনো আলোচনার প্রস্তাব তারা দেবেন কিনা সেটি বিরোধী দলের সিদ্ধান্তের ব্যাপার। আর নির্বাচন সম্পর্কে যে সংশয়টি বারবার সৃষ্টি করার চেষ্টা হচ্ছে সেটি হলো, যদি সংবিধান যদি থাকে তাহলে কিন্তু নির্বাচনের নিয়ে কোনো সংশয় থাকার কোনো কারণ নেই। সংবিধানে স্পষ্ট করে দুটো অপশনই বলা আছে এবং সেই অপশন অনুযায়ী কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে যদি সংবিধান আবার নতুন করে যদি সংশোধিত না হয়। এখন যে সংবিধানটি আছে সেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট করে লেখা আছে এবং এটা যদি কেউ ভেঙে মানে অর্থাৎ ভাই এটা কি আপনার কাছে স্পষ্ট, মানে আসলে নির্বাচনটা কবে হবে? আমার কাছে স্পষ্টের ব্যাপার না, সংবিধান অনুযায়ী এটা স্পষ্ট, আমার ব্যাখ্যার ব্যাপার না। সংবিধানে যেটা লেখা আছে এটাকে ভাঙার, এই সংবিধান আমি আবার বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই সংবিধান আছে আগামীকাল এই সংবিধান আবার সংশোধিত হবে কি হবে না সেটা তো হলো পরবর্তী প্রশ্ন। আপনি কি আজকে মনে করেন আজকে সচিবদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি তাহলে গুরুত্বপূর্ণ? মানে এই যে 3 মাস 25 অক্টোবর মহাজোট ক্ষমতায় থাকলেও নীতিগত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, এই সময়ের মধ্যে সংসদ অধিবেশন বসবে না, এই কথাগুলি কি তাহলে কোনো গুরুত্ব 25 অক্টোবর মহাজোট ক্ষমতায় থাকলেও নীতিগত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, এই সময়ের মধ্যে সংসদ অধিবেশন বসবে না, এই কথাগুলি কি তাহলে কোনো গুরুত্ব বহন করে, মানে কোনো সিগনিফিকেন্স বহন করে? না, স্বাভাবিকভাবে, কারণ তার প্রথম উদ্দেশ্যটা আমি যেটা মনে করি, তিনি যেটি এই সংবিধান সংশোধন, নির্বাচনে সবাই আসবে কি আসবে না, এইসব বিষয় নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। প্রধানমন্ত্রী হিসেবে তার দুটো উদ্দেশ্য আমি যেটা মনে করি থাকবে, একটি হলো সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত করা, এটা হলো একটা উদ্দেশ্য। আরেকটি ওনার উদ্দেশ্য থাকতে পারে, সেটি হলো
এই নির্বাচনটি যেন মোটামুটি সবাই যেন আসতে পারে এবং সেই ধরনের একটা যেন গ্রাউন্ড তৈরি হয়, সেই জন্য তিনি হয়তো কিছু যাকে বলে ইঙ্গিত তিনি দেওয়ার চেষ্টা করবেন, যেন সবাই অন্তত আলোচনার মধ্য দিয়ে এসে একটি সমঝোতা বলেন বা একটি ঐক্যমত বলেন, সেই ধরনের একটা পরিবেশ যেন সৃষ্টি হতে পারে, সেটার ইঙ্গিত দেওয়ার জন্য আমার যেটা ধারণা যে তিনি এই ধরনের কথা তিনি বলেছেন। সেই ইতিবাচক ইঙ্গিতের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা ডক্টর সাদ্দাত হোসেন, আপনার কাছে আমরা একটা বিরতি নিয়ে আসি, একদম বিরতির সময় হয়ে গেছে, যে আমরা বিরতির পর এই অংশটুকু থেকেই আবার শুনবো। জি, বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে ডক্টর সাদ্দাত হোসেন বলবেন, তার আগে আমি জনাব ইকবাল সুমন চৌধুরী আপনাকে একটু বলে রাখতে চাই, আপনি বিষয়টি পরে একটু যদি আমাদেরকে বলেন, যে সেটা হচ্ছে যে 6 জুন 2013-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যে সংসদীয় দলের বৈঠকে জানিয়েছিলেন নবম জাতীয় সংসদের শেষ কার্য দিবস হবে আগামী 25শে অক্টোবর। তো আজকের বক্তব্যের মাধ্যমে সেটা থেকে একটু পরিবর্তন আমরা দেখলাম কিনা, এটা আপনি যদি একটু পরে বলেন ডক্টর সাদ্দাত হোসেন তার পয়েন্ট বিরতির আগে থেকে। আপনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী যখন বলছেন যে অধিবেশন বসবে না, তাতে ইলেকশনের তারিখ বা ইলেকশনের সময় সম্পর্কে কিছু বলছেন কিনা। আমার মনে হয় এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে। আপনি 72 ভালো করে যদি পড়েন, 72 বলেছে যে রাষ্ট্রপতি বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করবেন, তবে শর্ত থাকে যে 123 অনুচ্ছেদের 3 দফার ক উপদফায় উল্লিখিত 90 দিন সময় ব্যতীত অন্য সময় সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে 60 দিনের বিরতি থাকবে না, অতিরিক্ত থাকিবে না। তাহলে দেখা যাচ্ছে এখানে যদি আর কোনো ইয়ে না হয়, তাহলে সংসদের মেয়াদ আছে আরো 3 মাস বা 90 দিন, আর 60 দিনের মধ্যে সংসদ বসছে না। এই যে বসছে না, এটা এই এক্সেপশনটা অ্যালাউ করা আছে অনলি 123-এর, অর্থাৎ নির্বাচনের জন্য যে 3 অগ্রবর্তী আগে যে 3 মাস সময় থাকে, সেই 3 মাসের জন্য। তাহলে এই দুইটা যদি একসাথে পড়েন, যাকে ইংরেজিতে আমরা কি বলি কনসিগলিয়ার, তাই না? যদি একসাথে পড়েন 123-এর 3-এর ক আর 72-এর ক যদি একসাথে মিশে পড়েন, রেড উইথ দিস, তাহলে আপনার দেখা যাচ্ছে যে যেহেতু আরো 60 দিনের বেশি হয়ে যাচ্ছে, সুতরাং তিনি ইন্ডিকেট করছেন যে আর অধিবেশন যেহেতু বসছেন না, সুতরাং এটা 123-এর ক ধারা প্রযোজ্য হবে, অর্থাৎ নির্বাচন এই 3 মাসের মধ্যে হবে। আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি ক্লিয়ার করার জন্য। আমার মনে হয় যে দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন যে 123-এর ক অ্যাপ্লিকেবল থাকলেই শুধুমাত্র 60 দিন অধিবেশন, এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের ব্যত্যয় ঘটানো যাবে। তার মানে এটা নির্বাচনের কথাই বলছেন। আমি একটু জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছে আসি, যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনারা নির্দলীয় সরকার চাইছেন। আজকের আলোচনার পর বা আজকের ঘোষণার পর আপনি কি আর মনে করেন যে অন্য কোন রকম সরকার গঠনের আর কোন রকম আশা বা আপনার প্রত্যাশা আছে? সেজন্য আপনার একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই। জি, এই যে 123-এর ক্ষয়ের তবে শর্ত থাকে যে এই দফার ক উপদফা অনুযায়ী আছে এখানে। জি, অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ উক্ত উপদফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত সংসদ সদস্য রূপে কার্যভার গ্রহণ করিবেন না। রাইট, ঠিক আছে? জি। তাহলে পরে আপনি যদি কেউ নির্বাচিত হয়, ওই মেয়াদ শেষ না হওয়ার আগ পর্যন্ত তার আর সংসদ সদস্য বলার কোনো স্কোপ নাই। তাহলে পরে দি পার্সন দোজ হু আর ইলেক্টেড আর্লিয়ার, তারা ওই যে মেয়াদ 72-তে যে 5 বছর পর্যন্ত বলা আছে, এই মেয়াদের আগ পর্যন্ত তারাই কিন্তু সংসদ সদস্য থাকছেন। জি, আজকে কিন্তু সুরঞ্জিত বাবু এই জিনিসটা ক্লিয়ার করেছেন, পরিষ্কার বলেছেন, আইদার ক আর খ, যেটার মধ্যেই যান না কেন, লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙিয়ে যাইবার ক্ষেত্রে ভাঙিয়ে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে, তাহলে পরে সংসদ যদি ভেঙে যায়, তাহলে পরে আর উনি সংসদ সদস্য থাকছেন না। আর যদি ভেঙে যাওয়ার আগে যদি নির্বাচন হয়, তাহলে পরে কিন্তু উনি সংসদ সদস্য থেকে
মন্ত্রী সাহেবরা মন্ত্রী থেকে আজকে যে প্রধানমন্ত্রীর যে ইন্ডিকেশন সেটা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকবে, সব থাকবে, শুধু নীতিগত সিদ্ধান্ত নেবেন না। মতলব শুধুমাত্র সংসদ অধিবেশন বসবে না। তাহলে এই অবস্থায় আমি যেটা মনে করি সেটা বিরোধী দল যাওয়ার কোনো স্কোপ নাই এই 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 নির্বাচনে, বিকজ এই নির্বাচনে গিয়ে তারা কোনো প্রকৃত ফল বয়ে আনতে পারবেন না, এবং জনগণ তার যে নিজের যে অধিকার সে অধিকারটা যথাযথভাবে প্রয়োগ করতে পারবেন না। যারা ইকবাল সোবহান চৌধুরী, এই প্রশ্নটি নিশ্চয়ই আপনি জবাব দিবেন, যেটা করবেন কিনা। এবং 25 অক্টোবর সংসদ ভেঙে দেওয়ার কথা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আজ বললেন যে সংসদ থাকবে তবে অধিবেশন বসবে না। এটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পান কিনা? আমার দর্শকরা একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি আমার হাতে এসেছে যে দেশের সাধারণ মানুষ থেকে সুশীল সমাজ, বেশিরভাগ রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি, বিকল্পধারা, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, সিপিবি, 18 দল, জাতিসংঘ সহ দাতা দেশগুলির সব দলের অংশগ্রহণে গণগ্রহণযোগ্য একটি নির্বাচন চায়। আপনাদের সরকারের আচরণে মনে হচ্ছে প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়া নির্বাচন করাই আপনাদের উদ্দেশ্য। এটার উত্তর তো নেই, এটার উত্তর ওনার পার্সোনাল একটা ওপিনিয়ন হতে পারে। যেটি প্রথম প্রশ্ন হলো নির্বাচন অনুষ্ঠিত হবে, কে নির্বাচনে যাবে কে নির্বাচনে যাবে না সেটাও কিন্তু নির্ভর করবে সেই দলের সিদ্ধান্তের উপরে। আর পাশাপাশি অবশ্য আরেকটি, সেটি হলো নির্বাচনে যাওয়ার জন্য নির্বাচন কমিশনকে যে জিনিসটি করতে হবে সেটা যেন সবাই যেন আস্থা অনুভব করে যে এই নির্বাচনে আমার জয় পরাজয় নির্ভর করবে অবাধ একটি নিরপেক্ষ নির্বাচনের একটি গ্রাউন্ডের উপরে। জয়নুল আবেদিন সাহেব বললেন যেটা, যে প্রধান বিরোধী দল যাবে না। আমরা কেউই কিন্তু এখানে এই ধরনের বক্তব্য দিতে পারি না। কারণটা হচ্ছে যে কোন রাজনৈতিক দল যাবে কি যাবে না সেটা নির্ভর করবে সেই রাজনৈতিক দলের যারা নীতি নির্ধারক আছেন তারা। এবং সবচেয়ে বড় যেটি আমরা ভালো করেই জানি, আমাদের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হলো যে দুজন নেত্রী তাদেরই একমাত্র ফাইনাল ওয়ার্ড বলার অধিকার আছে। সরকারের দিক থেকে বা আওয়ামী লীগের দিক থেকে এখন আছে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী, আর ওদিক থেকে বিরোধী দল থেকে বা বিএনপির পক্ষ থেকে বলার অধিকার আছে একমাত্র বেগম খালেদা জিয়ার চেয়ারপারসন হিসাবে। তারা কি বলবেন তারা এখনো কিন্তু আমরা শুনিনি। যেটুকু আছে প্রধান বিরোধী দল থেকে বলছেন তারা নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে, আর এবং সরকারকে তারা বাধ্য করবেন আন্দোলন, আলোচনা ইত্যাদির মাধ্যমে। আর সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং তিনি অবশ্যই এটাও বলেছেন যে পার্লামেন্টে এসে তারা প্রস্তাব দিতে পারেন। আমি মনে করি আজকের এই পুরো সংশয় থেকে কাটিয়ে ওঠানোর জন্য বিরোধী দলের একটা বড় ভূমিকা আছে। বিরোধী দল যদি 12ই সেপ্টেম্বর যে সংসদের অধিবেশন বসছে, এবং এই অধিবেশনটি আমরা যদি ধরে নেই যে সংবিধানের যেটি এখন বর্তমান পরিস্থিতি সেটা যদি হয় এটাই শেষ অধিবেশন হবে, যদি আমরা সংবিধানের প্রথম অপশনটাকে আমরা যদি দেখি, তাহলে এই অধিবেশনে যদি প্রধান বিরোধী দল যদি আজকে কোনো আলোচনা অথবা কোনো প্রস্তাবের বিষয় আনেন, তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে পার্লামেন্টে তাদেরকে স্পষ্ট করে কিন্তু কথাগুলো বলতে হবে। তারা কিভাবে নির্বাচন করবেন, সংসদ কিভাবে থাকবে, এবং কি কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মানে পার্লামেন্টে যদি বিষয়টি উত্থাপিত হয় তাহলে এটা স্পষ্ট হবে। হ্যাঁ, স্পষ্ট হবে। এবং এটা বিরোধী দল তখন কিন্তু সরকারকে কিন্তু আজকে যেভাবে সরকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, পার্লামেন্টে কিন্তু সরকার তখন একটা বাধ্য হবেন সরকারকে স্পষ্ট করে এই পার্লামেন্টে কিন্তু কথাগুলো বলতে বাধ্য হবেন। যদি তারা না বলেন তাহলে কিন্তু বিরোধী দলের পক্ষে একটা সুযোগ আছে, সেখানে কিন্তু তারা সরকারকে এই পার্লামেন্টে স্পষ্ট করে এই বিষয় নিয়ে কথা বলাতে বাধ্য করতে পারেন। একটি জিনিস আপনি দেখুন, সরকারের জন্য কিন্তু সময় বেশি নেই, বিরোধী দল বা রাজনৈতিক দলগুলোর জন্য কিন্তু সময় বেশি নেই। যদি সংবিধান এই এখন যে অবস্থাতে আছে সেই সংবিধানে যদি নির্বাচন যদি অনুষ্ঠিত না হয় তাহলে কিন্তু সংবিধান থাকবে না। সেটা সরকারের জন্য যেমনিভাবে অসাংবিধানিক অবস্থা হয়ে যাবে, রাজনৈতিক দলগুলোর জন্য, গণতন্ত্রের জন্য তাই হবে।
নির্বাচন যদি অনুষ্ঠিত না হয় তাহলে কিন্তু সংবিধান থাকবে না, সেটা সরকারের জন্য যেমনিভাবে অসাংবিধানিক অবস্থা হয়ে যাবে, রাজনৈতিক দলগুলোর জন্য, গণতন্ত্রের জন্য তাই হবে। একটি কথা আমি আবার অনুরোধ করতে চাই, এই যে আজকে প্রধান বিরোধী দলের হাতেও কিন্তু একটা বড় ধরনের একটা মানে অস্ত্র আছে। সেই অস্ত্রটি হলো এই পার্লামেন্ট সেশনে তারা গিয়ে তারা যদি এই নির্বাচন এবং সরকার পদ্ধতি ইত্যাদি নিয়ে যদি তারা সেখানে আলোচনার অবতারণা ঘটাতে পারেন, যেটাকে বলে পার্লামেন্টারি প্র্যাকটিস অনুযায়ী, আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে তখন কিন্তু সেখানে স্পষ্ট করে এই ব্যাপারে, সেই ব্যাপারে হয়তো বিরোধী দল স্যাটিসফাইড নাও হতে পারেন, কিন্তু জনগণের সামনে কিন্তু সরকারকে স্পষ্ট করে তখন কথাগুলো, ব্যাখ্যাগুলো দিতে, জনগণের সামনে যদি দায়বদ্ধ কোন সরকার মনে করে, আমার মনে হয় যে সেটা সংসদ এবং সংসদের বাইরে দুই ক্ষেত্রেই দায়বদ্ধ সরকার, সেটা দায়বদ্ধ যদি এখন বিরোধী দলের একটি জিনিস হলো দায়বদ্ধ সরকার কিনা সেটা বড় প্রশ্ন না, কিন্তু পার্লামেন্টে কিন্তু দায়বদ্ধ যে কোনো রাজনৈতিক সরকার হোক বা বিরোধী দল। আমি অবশ্য জানি না যেটা সংবিধান অনুযায়ী ব্যাখ্যা দিলে আলাদা কি দাঁড়াবে, এটা ডক্টর সাদত হোসেন আমাদেরকে একটু সাহায্য করতে পারেন। আমরা একটা বিরতি নিচ্ছি। ডক্টর সাদত হোসেন, আমি স্পেসিফিকলি যেটা জানতে চাইছিলাম যে জনাব ইকবাল হোসেন চৌধুরী যেটি বলছেন যে পার্লামেন্টে গিয়ে যদি বিরোধী দল কোনো প্রস্তাব বা আলোচনার প্রেক্ষিত তৈরি করেন, তাহলে হয়তো সরকার বাধ্য হবে এই সংবিধান নিয়ে যতগুলি ধারণা বা কুয়াশাচ্ছন্ন বিষয় আছে সেগুলি পরিষ্কার করতে। আপনি কি এই ব্যাপারটি একমত কিনা যে পার্লামেন্টে গিয়ে বললেই সমস্যাগুলি সমাধান হবে? আমরা এটা বিরতি নিয়ে ফিরে আপনার কাছে শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে ডক্টর সাদত হোসেন, সংসদে গিয়ে যদি বিরোধী দল এই প্রস্তাবটি আনে, ইকবাল সুবহান চৌধুরী বলছিলেন যে তাতে সংসদে বিরোধী দল আনবে না, কারণ তাদের মেজরিটি নাই। সংসদে যদি মেজরিটি না থাকে তাহলে তারা যদি আনে এবং এটা যদি হেরে যায়, তখন বলবে যে একটা প্রসেসে আপনারা গিয়েছিলেন, সেই দ্যাট প্রসেস হ্যাজ বিন এক্সস্টেড, সুতরাং আপনারা মেনে নেন। আসলে এসব জিনিস যেটা হয়, পলিটিক্স তো এভাবে হয় না, এসব জিনিস হয় আগে ইনফর্মাল আলোচনা করে ঠিকঠাক হলে তখন সংসদে ফর্মালাইজ করা হয়, যেটা 13th অ্যামেন্ডমেন্টের সময়ও যেটা করা হয়েছে। তো এখন যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সব ঠিকঠাক হয়, তখন সংসদে গিয়ে ফর্মালাইজ করবে। আসলে বাংলাদেশের পলিটিক্সে তো এটা ভালো করেই বুঝেন যে বিএনপি আর আওয়ামী লীগ দুইটা আলোচনা করে যা কিছু ঠিক করবে সেটাই মোটামুটিভাবে গৃহীত হয়ে যাবে। তো তাদের মধ্যে আগে আলাপ আলোচনা হইতে হবে, সেই আলাপ আলোচনাটা হয়ে যে সিদ্ধান্তটা হবে সেটাকে ফর্মালাইজ করা হবে পার্লামেন্টে। অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আমরা বিরতির সময় আপনার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, সেই বিষয়টি হচ্ছে যদি আজকে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যায় এবং ত্রয়োদশ সংশোধনী বহাল হয়, তাহলে সেটা আসলে মেনে নেওয়া সম্ভব হবে কিনা বিএনপির জন্য বা বিএনপির না, যদি কোনো স্কোপ নাই। আপনারা পঞ্চদশ সংশোধনী বাতিল চাইছেন, পঞ্চদশ সংশোধনী বাতিল চাইছেন, কথাটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী বাতিল চাইছেন স্পেসিফিক। আমরা পঞ্চম সংশোধনী ওইভাবে বাতিল চাইনি, মানে অনেকভাবে বাতিল চাইছেন। অনেকগুলো জিনিস আছে যেগুলো হয়তো বাতিল করতে হবে, কিন্তু মূল কথাটা হচ্ছে এখানে যে নির্বাচন পদ্ধতি, এখানে বেসিক জিনিসটা কিন্তু নির্বাচন পদ্ধতি। এখানে পঞ্চম সংশোধনীর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো হয়তো পরবর্তীতে বিএনপি আসলে কি করবে, সেটা বিএনপি ক্ষমতা আসলে সেটা বিএনপি চিন্তা করবে। এখন বেসিক যে জিনিসটা সেটাকে আপনাকে বুঝতে হবে। এখন আপনি যদি ঘুমিয়ে থেকে না বোঝার চেষ্টা করেন, আমার মানে রাজনৈতিক দলের কিছু নাই, এবং রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। রাজনৈতিক এখন সমস্যাটা কি জাতির কাছে? সমস্যাটা হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। বিএনপি কিন্তু বলে নাই যে আপনি ওই 13 অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেন এবং 13 অ্যামেন্ডমেন্টের অধীনে নির্বাচন করেন। বিএনপি কিন্তু সবসময় দাবি করে আসছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এখন সেটা কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের মন্ত্রী সাহেবরা এনারা কেউ বলছেন যে আলোচনা করবেন, আবার কেউ বলছেন যে না, কোনো আলোচনাই না। আমরা যদি জনগণের পক্ষ থেকে জানতে চাই যে বিএনপির কাছে এরকম কোনো রূপরেখা, এরকম কোনো চিন্তা আছে কিনা সংসদে, যদি আপনারা নাও বলেন, কারণ আপনারা যেহেতু সংসদে যাচ্ছেন না, সুতরাং জনগণকে সাথে করে নিয়েই আপনারা। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে যদি রাজনৈতিকভাবে আলোচনা করতে চান, যেমন বিদেশি সংস্থারাও বলেছেন, এই দেশের সুশীল সমাজ বলেছেন, আমরা আইনজীবীরা বলেছি, এবং জনগণের মধ্য থেকেও আপনি যে রিসার্চ করা হয়েছে তাতে বলেছে 90% নির্দলীয় নিরপেক্ষ
বা 90% লোক নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন চায়, যদি এরকম যদি একটা টেবিলে সেরকম একটা আলোচনার অবস্থা হয়, সেই ক্ষেত্রে যখন যদি মাননীয় প্রধানমন্ত্রী বা যারা মধ্যস্থতা করবেন বা এরকম যদি একটা অবস্থার সৃষ্টি হয়, রাজনৈতিক অবস্থার সৃষ্টি, সার্টেনলি বিএনপির কাছে সেই প্রস্তাব আছে এবং তারা সেটা দেবেন। আপনাদের রূপরেখা আছে, তার মানে রূপরেখা আপনারা আছে। বলতেছেন। আপনাদের কাছে একটা রূপরেখা আছে। রূপরেখা আছে, কিন্তু আমরা যদি এই রূপরেখাটা নিয়ে এখন যদি আপনার যে কথাটা সাদেক হোসেন সাহেব বললেন, আমরা পার্লামেন্টে যাই, আমরা বুঝে শুনে আমরা বিষ পান করতে কেন যাব? সেই রূপরেখাটা জনগণকে একটু জানানো প্রয়োজন কিনা? ওনারা মনে করেন জনগণ জানার আগে হয়তো আওয়ামী লীগ জানবে, ওরা প্রশ্নোত্তর বানায় ফেলবে। আচ্ছা, কথাটা হচ্ছে এখানে তো জনগণের তো একটাই দাবি, সেটা হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন। রাইট। আর জনাব ইকবাল সুবহান চৌধুরী, যদি আমরা 123-এর ক যেটি নিয়ে সংবিধান আলোচনা করছিলাম যে সংসদ সদস্যরা তাদের নিজস্ব পদে থেকেই নির্বাচন করবে, মন্ত্রীরাও তাদের নিজস্ব পদেই থাকবেন, বিষয়টা সংবিধান সম্মত হলেও কতটা নৈতিকভাবে গ্রহণযোগ্য সেটা যদি আপনি একটু বলেন, আপনি কি মনে করেন? আমরা না, আপনার কাছে এখানে তো সংবিধানের সাথে নৈতিকতা বিষয় বলে কোনো জিনিস না, নেই। আমরা সংবিধানের সাথে না, না, আপনার কাছে সংবিধান জি 1996 সালে 15ই ফেব্রুয়ারির আগে সংবিধানটি কি ছিল? সেখানে ছিল নির্বাচিত দলীয় সরকারের অধীনে নির্বাচন। রাইট। সেদিনকার প্রধানমন্ত্রী কি বলেছিলেন? আমি সংবিধান অনুযায়ী শপথ নিয়েছি, সংবিধানকে সমুন্নত রাখা আমার দায়িত্ব, এবং সেই জন্য কে নির্বাচনে আসলো কে নির্বাচনে আসলো না আমার এটা দেখার বিষয় না, সংবিধানকে সংরক্ষণ করার জন্য আমি নির্বাচন দিলাম। এরকম কথা আমরা এবং এখনো শুনছি। সেই নির্বাচনে অন্যান্যরা আসেননি। কেন আসেননি সেটা তাদের ব্যাখ্যা। প্রশ্নটি যেটা হলো যে সেখানে কিন্তু নৈতিকতার প্রশ্ন নাই। আরেকটা জিনিস আপনি দেখুন যে যদি আজকে বলা হয় যে 13th অ্যামেন্ডমেন্টটি কে করেছিলেন, 13th অ্যামেন্ডমেন্ট তো এই তত্ত্বাবধায়ক সরকারের বিলটি, আইনটি, সেখানে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল প্রতিনিধিত্ব ছিল না সেখানে, সেই পার্লামেন্টে কিন্তু একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছিল, দ্যাট ইজ বিএনপি, এবং তারাই বিল এনেছেন, বিল এনে এটি তারা পাশ করেছিলেন। আজকে এখন বলা হচ্ছে যে এইমাত্র যখন আপনি সাদাত সাহেবকে প্রশ্ন করলেন যে 13th অ্যামেন্ডমেন্ট যদি, এবং জানাল আবেদিন সাহেবকে প্রশ্ন করলেন 13th অ্যামেন্ডমেন্টকে যদি অ্যাজ ইট ইজ আবার রেস্টোর করা হয় তাহলে তারা মানবেন কিনা, তারা কিন্তু বলছেন যে এটা মানা সম্ভব না। যে আইনটি তারা তৈরি করেছিলেন 13th অ্যামেন্ডমেন্টটি সম্ভব না, এই কথাটা বলি না, বলেছি যে অনেক ধরনের জটিলতা, সেই জটিলতা যদি থেকে থাকে তাহলে আইনের কোন সংসদে তো সেটাই পাশ করা হয়েছিল, তারা যেটা পাশ করেছেন সেখান থেকেও তারা এখন সরে যাচ্ছেন। যাই হোক, সেটা তাদের ব্যাখ্যা বা তাদের স্ট্যান্ডের ব্যাপার। আরেকটি জিনিস আমি যেটা মনে করছি যে এই পার্লামেন্টে হারা জিতার তো কিছু নাই। পার্লামেন্টে কিন্তু সংখ্যা দিয়ে কিন্তু কোনো পার্লামেন্টে বিবেচনা করা হয় না। সেখানে শুধুমাত্র কোনো আইন পাশ করতে গেলে সংখ্যা আসে, কিন্তু আলোচনার জন্য কিন্তু কোনো সংখ্যার প্রয়োজন হয় না। অর্থাৎ সেখানে বিরোধী দল, যেমন ধরুন গত সেশনে বিরোধী দল কিন্তু সরকারি দলের থেকে বেশি সময় তারা কিন্তু পেয়েছেন সেখানে, এবং তাদেরকে আলোচনা করতে দেওয়া হয়েছে। এমনকি বিরোধী দলীয় নেত্রী, তিনি কিন্তু সংসদ নেত্রীর থেকেও কিন্তু বেশি সময় নিয়ে তিনি কিন্তু সেখানে বক্তব্য রেখেছেন, স্পিকার কিন্তু সেখানে বাধা দেন। আলোচনাটা কোনো ফল বয়ে এখন প্রশ্নটি হলো, আলোচনার ফল আপনি পার্লামেন্টে না হতে পারে, কিন্তু জনগণও তো একটা পার্লামেন্ট। অর্থাৎ এই যে আমরা এখানে আলোচনা করছি, যেমন ধরুন এটা ভাবলে চলবে না, আমি যেটা বলছি সেটা যদি জনগণের কাছে, আপনার যারা দর্শক তাদের কাছে যদি এটা পছন্দ যদি না হয় এবং আমার যুক্তিতে যদি তারা একমত না হন, তাহলে কিন্তু আমার কথাটা গ্রহণ করবেন না, জানাল আবেদিন সাহেবের বক্তব্যটাই গ্রহণ করবেন। অর্থাৎ আপনাকে একটি জায়গাতে কিন্তু যেতে হবে, সেটি হলো জনগণ। পার্লামেন্টে গিয়ে বলা আর পল্টন ময়দানে বলা বলতে তফাৎ কি? আপনি একই কথাই বলতে পারেন। আপনি যে কথাটি পার্লামেন্টে পল্টনে বলতে পারেন, সেই কথাটি আপনি পার্লামেন্টে কেন বলতে পারবেন না? পার্লামেন্টের তো এখন তো পার্লামেন্টের সমস্ত লাইভ সেশন দেওয়া হচ্ছে। পার্থক্যটা কি, মানে পল্টন ময়দানের সাথে পার্লামেন্টে বলার সাথে? কারণ আপনি পার্লামেন্টকে মেনে নিয়েছেন, আপনি সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্ট হলো আপনার আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আপনি কখন পার্লামেন্ট থেকে বেরিয়ে যাবেন? যখন আপনার পার্লামেন্টে আপনার কোনো আলোচনা হচ্ছে না, আপনি তখন। কিন্তু আমার বক্তব্য হলো যে বক্তব্যগুলো আপনি মিডিয়াতে দিতে পাচ্ছেন,
যে বক্তব্যগুলো আপনি রাজপথে দিতে পারছেন, সেই বক্তব্যগুলো আপনি পার্লামেন্টে, এবং পার্লামেন্টে আমি তো আবার বলতে চাচ্ছি, যখনই আপনি এই আলোচনাটি আনবেন, আপনি কোনো বিল আনছেন না যে এখানে হারাজিটার প্রশ্ন আছে বা ভোটাভুটির প্রশ্ন। আপনি যেটি আনবেন যে আপনি সেখানে আলোচনার জন্য, এখন সরকার যদি, যেহেতু প্রধানমন্ত্রী তিনি বলেছেন তারা যদি কোনো আলোচনার জন্য আনেন তাহলে তারা স্বাগত জানাবেন। এখন তারা আলোচনার জন্য আনলেন কিন্তু আলোচনা তারা করলেন না, তাহলে কিন্তু প্রশ্ন আসবে, সাধারণ মানুষ কিন্তু সেটা দেখবে যে সরকার আলোচনা করতে দিচ্ছে না। আমার মনে হয় যে ডক্টর সাদাত হোসেন এখানে বলছিলেন যে এটি বিল আকারে আনতে হবে, যেটি আমরা ইংরেজিতে বিল বললে বাংলা যেগুলি প্রস্তাব বলি, মুলতবি প্রস্তাব ছাড়া তারা আনার কোনো উপায় না, মুলতবি প্রস্তাব বিল না, মুলতবি মানে বিল ছাড়া, মুলতবি প্রস্তাব ছাড়া আর কোনো প্রস্তাব হচ্ছে আলোচনা। জি, মুলতবি প্রস্তাব আর বিল ছাড়া আর কোনো ভাবে আলোচনা আনার তো কোনো সুযোগ না। নেই। এবং দেখুন গত সেশনে, যেটা বলতে চাই, গত সেশনে কিন্তু আমি বলছি, গত সেশনে কিন্তু আপনার মুলতবি প্রস্তাব তারা কিন্তু এনেছিলেন। আনার পরে সরকারি দল কিন্তু এগ্রি করেছেন যে এটা তারা আলোচনার জন্য আনবেন, কিন্তু হঠাৎ করে আবার যারা এনেছিলেন তারা সেই প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়ে যায়। তারা আলোচনার জন্য আনবেন, কিন্তু হঠাৎ করে আবার যারা এনেছিলেন তারা সেই প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়ে যায়। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি বলবেন আমাদের, আমরা আরেকটি বিরতি নিতে হচ্ছে। আমি একটু ডক্টর সাদাত হোসেনের কাছে জানতে চাইবো যে এই যে নির্বাচনকালীন সময়ে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হচ্ছে, সেই লেভেল প্লেইং ফিল্ড আসলে করার উপায়টা কি? মানে আমাদের সংবিধান, আমাদের রাষ্ট্র এবং আমাদের সমাজ ব্যবস্থাটাকে মাথায় রাখলে। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে এটা শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে ডক্টর সাদাত হোসেন লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত করার যায় সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয় কাঠামোতে এবং আমাদের বাংলাদেশের বাস্তবতায়। দেখেন, লেভেল প্লেইং ফিল্ড, এগুলি এসব কথাবার্তা, এগুলি হলো একটা স্লোগান, এগুলি রেটরিক। লেভেল প্লেইং ফিল্ড তো হবে না। সবসময় কোনো না কোনো পার্টির, কোনো না কোনো ক্যান্ডিডেটের কিছু এক্সট্রা সুবিধা থাকবে। একটা ইলেকশানে বহু ফ্যাক্টর আছে। ইলেকশানে আপনার এই যে ল এনফোর্সিং এজেন্সি থেকে শুরু করে, তারপরে সিভিল প্রশাসন থেকে শুরু করে, সিভিল প্রশাসনের মধ্যে আবার ওই যে ল এনফোর্সিং পুলিশকে আলাদা ধরবেন, তারপরে অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সব কিছু এসে তো লেভেল প্লেইং। এবং মার্কা, আপনি বলেন না ইলেকশন কমিশন সাহস করে 2 পার্টি 3 পার্টিকে ডেকে বলুক যে ঠিক আছে আমরা কি বলেন সিটি ইলেকশনের মতো মার্কা ঠিক করবেন। এক এক কনস্টিটিউয়েন্সিতে ক্যান্ডিডেটরা এক এক মার্কা পাবে। আসেন, এটা শুধু এইটা রাজি করাইতে পারেন কিনা? আপনার যুদ্ধ হয়ে যাবে, খুনাখুনি হয়ে যাবে, পৃথিবী বলবো ইম্পসিবল। ইলেকশনে যদি আমি যদি নৌকা কিংবা ধানের শীষ পাই, তাহলে আপনি অন্য মার্কা নিয়ে আমার সাথে এগুলি কি লেভেল প্লেইং ফিল্ড? বাংলাদেশের লোক বলে আমি ভোট দিলাম নৌকায়, কি বলে তসনিম কিভাবে এমপি হলো? এখন তসনিমে যে নৌকা ছিল এটাও তো সে বুঝে না, সে বুঝে নৌকা ধানের শীষ। সুতরাং আমি এটা মনে করি প্রশ্ন হিসাবে লেভেল প্লেইং ফিল্ড কোনোদিন হবে না। মার্কা যদি প্রথম লেভেল প্লেইং ফিল্ড করতে হলে একটা হাইলি রেভলিউশনারি কথা আমি বলে দিলাম যে মার্কা উঠাই দেন, মার্কা উঠে আপনার কি বলে সিটি কর্পোরেশনের মতো বলেন যে এক এক কনস্টিটিউয়েন্সিতে এক এক মার্কা দেওয়া হবে। কেউ এখানে নৌকা পাবে বিএনপির লোক, আরো কনস্টিটিউয়েন্সিতে নৌকা পাবে আওয়ামী লীগ, আরো কনস্টিটিউয়েন্সিতে ধানের শীষ পাবে টেলিভিশন, এগুলি দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে না। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার ডক্টর সাদাত হোসেন সাহেব একটা খুব করে কথা বলেছেন, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো সংবিধান মোতাবেক সেটা হচ্ছে যে আপনি মন্ত্রী থেকে আপনি নির্বাচন করবেন, সেটা অন্য জিনিস। আপনি প্রধানমন্ত্রী থেকে আপনি নির্বাচন করবেন, আপনি সংসদ সদস্য থেকে আপনি নির্বাচন করবেন, আর আমি রাস্তায় থেকে নির্বাচন করব। আপনি পুলিশ বাহিনী নিয়ে ঘোরাঘুরি করবেন, আপনি হেলিকপ্টার নিয়ে ঘোরাঘুরি করবেন, আপনি সরকারি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করবেন, আর আমি সাইকেল নিয়ে ঘোরাঘুরি করব। তো লেভেল প্লেইং ফিল্ড তো এর চাইতে আর বড় কিছু আর থাকতে পারে না। সেই জন্যই হচ্ছে যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন করেন। আসেন, আপনিও আসেন, আমিও আসি, আপনিও সাইকেলে ঘোরেন, আমিও সাইকেলে ঘুরি, আপনিও গাড়িতে ঘোরেন, আমিও গাড়িতে ঘুরি। এইটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আপনার সাথেও পুলিশ থাকুক, আমার সাথেও পুলিশ থাকুক। এখন আমাদের গ্রামের মানুষ যখন দেখে
যে এই লোকটার সাথে তো পুলিশ বাহিনী ঘুরতেছে, জি। ওরা তো ওর পিছনেই দৌড়দৌড়ি করবে, মানে আমার পিছনে দৌড়দৌড়ি করবে একটু না। একাডেমিক জানতে চাই, যদি নির্বাচন কমিশন এইটা নিশ্চিত করে দেয় যে কেউ আর পুলিশ বাহিনী নিয়ে এরকম গাড়ি নিয়ে ঘুরতে পারবে না, তাহলে কি লেভেল প্লেইং ফিল্ড হবে? আরে নির্বাচন কমিশনই তো ওই ওই ঘোষণা দিতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। আচ্ছা। তো নির্বাচন কমিশন তার এইটা ঘোষণা দেবেন কেমনে? জনাব ইকবাল চৌধুরী চৌধুরী, আপনি তার কারণ আপনি এক দেখেন না মিনিট- নারায়ণগঞ্জ, না না আপনি জি, দেখেন না নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে তারা দিতে চেয়েছিলেন, জি। সেনাবাহিনী দিতে আমরা চেয়েছিলেন, একটু ইকবাল ভাই- প্রধানমন্ত্রী কিভাবে রিফিউজ করে এক দিয়েছেন। মিনিট সময় আছে, আপনি যদি একটু বলেন লেভেল প্লেইং ফিল্ড না, সম্পর্কে না, আপনার। এটা তো আপেক্ষিক কথা, জি। লেভেল প্লেইং ফিল্ড। প্রথম প্রশ্ন হলো, আমি একটু জয়নুল আবেদিন সাহেব একবার বলেছিলেন যে 90% লোক ভোট মানে জরিপে বলেছে। এখন 90% আওয়ামী লীগের তো 40% ভোট ছিল লাস্ট ইলেকশনে, তো 90% যদি হয় তাহলে এই 40% কোথায় গেল? ইকবাল ভাই, এই না, যাই হোক, 40% কি তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে না? না, এগুলো কিন্তু এটা তো এইসব জরিপ এই নিয়ে পাঁচটা কিন্তু ইলেকশনে। বিতর্ক আছে। জি। যাই হোক, সেটা আমি যাচ্ছি না। আমার ওরা প্রশ্নটা হলো, ভিতরে চাইছে। আমার প্রশ্ন হলো যে আজকে কি শুধু বাংলাদেশেই কি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে? কিছুদিন আগে তো পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হলো, বুদ্ধদেব বাবু তিনি মুখ্যমন্ত্রী থেকেই নির্বাচন করলেন, তার মন্ত্রী পরিষদ নির্বাচন করলেন, সবাই মিলে হেরে গেল। তো জনতার উপরে, পাবলিকের উপরে আমাদের কোনো ভরসা নেই। নারায়ণগঞ্জে যে ইলেকশন হলো সেখানে কিন্তু সরকারি দলের কিন্তু একজন প্রার্থী ছিলেন, আর বিরোধী দলের যিনি প্রার্থী ছিলেন তিনি শেষ মুহূর্তে উইথড্র করলেন, এবং সেনাবাহিনী সেখানে দেওয়া হয়নি, যে অভিযোগ করা হচ্ছে সেনাবাহিনী দেওয়া হয়নি, কিন্তু সেনাবাহিনী না দেওয়ার পরেও সেখানকার নির্বাচন নিয়ে কিন্তু কেউ কারচুপির প্রশ্ন তোলেননি। যে 4-5টা সিটি কর্পোরেশনে যদি নির্বাচন আমরা দেখি, সেই নির্বাচনগুলো যদি দেখি, সেখানে কিন্তু লেভেল প্লেইং গ্রাউন্ড কিন্তু প্রত্যেকের জন্য ছিল, এবং যার ফলে সরকারি দল হেরেছেন, জনগণ জিতেছে, বিরোধী দল তারা জিতেছে। তাই আমি মনে করি যে এই কূটতর্কে না গিয়ে Level playing field নির্বাচনটিকে সুষ্ঠু করার জন্য একটি জিনিস করতে হবে, সেটি হলো নির্বাচন কমিশনকে সবাই মিলে বলতে হবে, নির্বাচন কমিশনকে তাদের অবাধভাবে, নিরপেক্ষভাবে এবং সাহসিকতার সাথে তাদেরকে নির্বাচন মানে অনুষ্ঠিত করতে হবে। তাদেরকে সাহসী কারণ- করে তুলতে হবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন সাহসী হয়ে উঠবে। আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।